আচ্ছা, আজকে আমরা শুরু করব সান্দ্রতা। প্রথমে আমরা প্রবাহী কাকে বলে পড়েছি, এর আগের আমরা পৃষ্ঠটান পড়েছি। পৃষ্ঠটানটা কি দেখলাম? পৃষ্ঠটানটা কিন্তু এটা তরলের ধর্ম, তো তরলের উপরিতলে পৃষ্ঠটান কাজ করে। কিন্তু সান্দ্রতা ব্যাপারটা কিন্তু প্রবাহীর ধর্ম, অর্থাৎ তরল গ্যাস দুজনার ক্ষেত্রেই এটা কার্যকরী। কিন্তু সান্দ্রতা জিনিসটা কি? তার আগে আমরা দু রকম প্রবাহের কথা জানি, মানে জেনে নিই। দু রকম প্রবাহ কি কি? একটা হচ্ছে সরু নল, ধরো সরু নল, এই সরু নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। এবার তরল প্রবাহিত হওয়ার সময় ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে এই এ বি সি এই বিন্দুগুলোতে তরল এই দিক দিয়ে ঢুকছে, এই দিক দিয়ে বেরাচ্ছে। তাহলে কি হচ্ছে? তরলের মধ্যে অসংখ্য অণু আছে, তাহলে এ বিন্দুতে যে অণুটা আসছে তার যা বেগ হচ্ছে, আবার ধরো একটা অণু, 1 নাম্বার অণু এ বিন্দুতে আসলো, তার যা বেগ হলো, 2 নাম্বার অণুটা যখন এ বিন্দুতে আসছে তার বেগ একই, মানে বেগ একই, মানে কিন্তু তার অভিমুখ মান দুটোই এক। আবার ধরো 3 নাম্বার অণু আসলো, তারও কিন্তু এ বিন্দুতে বেগ একই। তাহলে এ বিন্দুতে যে কোনো অণুই আসুক না কেন তার বেগ কিন্তু মানে এবং দিকে একই হবে, অর্থাৎ বেগ যেহেতু ভেক্টর রাশি, বেগ এক মানে সবই এক। সেরকম একইভাবে বি বিন্দুতে যদি ধরি তাহলেও একই জিনিস, সি বিন্দুতে যদি ধরি সি বিন্দুতে একই জিনিস। আবার যদি আমাদের নলটা যদি এই রকম হয়, এরকম যদি নল হয়, তাহলে দেখো একই, এখানে মোটা এখানে সরু, ওই একইভাবে এখানেও কিন্তু এ বিন্দুতে বেগটা কোন দিকে কাজ করছে? এই বিন্দুতে এই বরাবর, স্পর্শক বরাবর, বা এই যেদিকে প্রবাহ হচ্ছে তার স্পর্শক বরাবর এইখানে V1, অর্থাৎ এই এ বিন্দুতে যে যে কণাগুলো আসছে বা যে যে অণুগুলো আসছে সবার বেগ V1। আবার এইটা যদি বি বিন্দু হয় তাহলে এর বরাবর এই দিকে V2 বেগ কাজ করছে, তাহলে বি বিন্দুতে যে যে কণাগুলো আসছে সবার বেগ V2। আবার সি বিন্দুতে দেখো, সি বিন্দুতে এই বরাবর, সি বিন্দুতে যে যে কণাগুলো আসছে সবার বেগ হচ্ছে V3। কিন্তু এই নলের দেখো এদিকটা মোটা এদিকটা সরু, সেটা যাই হোক না কেন আমরা কি দেখছি যে কোনো একটা বিন্দুতে যে কণাই বা যে অণুই আসুক না কেন তার বেগ সমান। এই রকম জিনিস যদি হয় তাহলে আমরা বলবো এটাকে হচ্ছে ধারারেখ প্রবাহ। ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন মোশন, শুনে রাখো, স্ট্রিমলাইন মোশন বা শান্ত প্রবাহ, ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। এবার যদি নলটা সরু হয় এবং যদি আস্তে আস্তে জল প্রবাহিত, জল বা তরল আস্তে আস্তে প্রবাহিত হয়, সেই ক্ষেত্রেই কিন্তু সাধারণত ধারারেখ প্রবাহ আমরা দেখতে পাই। তাহলে এই ধারারেখ প্রবাহ দেখো, যদি স্তর বিভিন্ন ভাবি, এই একটা স্তর, এই একটা স্তর, এর মাঝে ধরো আর একটা স্তর, এরা কিন্তু কারোর সঙ্গে কারোর মানে কোনো স্তরের সঙ্গে কোনো স্তর টাচ করবে না বা স্পর্শ করবে না, কারণ তারা তো একটা নির্দিষ্ট পথ বেয়ে লাইন
করে চলে যাচ্ছে ধরো, তাহলে একটার সঙ্গে একটা কিন্তু স্পর্শ করবে না। বা এইখানে যদি আমরা আঁকি তাহলে এই বরাবর একটা যাচ্ছে, আবার এই বরাবর একটা এরকম করে যাচ্ছে, আবার এই বরাবর, দেখতে পাচ্ছ না, ঠিক আছে, দেখো এই বরাবর আর একটা রেখা চলে যাচ্ছে, এই বরাবর চলে যাচ্ছে বিভিন্ন কণাগুলো। তাহলে এইটার সঙ্গে এটা কখনোই এরমভাবে ক্রস করবে না, এইভাবে চলে যাবে। তাহলে এটাকেই আমরা বলছি ধারারেখ প্রবাহ। তাহলে ধারারেখ প্রবাহটা কি? তরলের প্রবাহকালে প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে বেগের মান ও দিক সর্বদা যদি অপরিবর্তিত থাকে তবে সেই প্রবাহকে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলা হয়। বোঝা গেল? এবার শান্ত প্রবাহের বৈশিষ্ট্য কি? এক তো আমি বললাম যে শান্ত প্রবাহের ক্ষেত্রে কি হবে, যে কোনো বিন্দুতে কণার বেগ, না আমি কি বললাম, যে শান্ত প্রবাহে ধারারেখ প্রবাহে দুটি ধারা কখনো পরস্পর ছেদ করে না, এটা এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে কোনো বিন্দুতে কণার বেগ সময়ের সঙ্গে নির্ভর করে না। অর্থাৎ আমরা দেখছি কি সময় পাল্টালে কণার বেগ কি কোনো একটা বিন্দুতে পাল্টাচ্ছে? এই বিন্দুতে কণার বেগ সবসময় v1, সেটা এখনও v1, 5 মিনিট পরেও v1। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাই বলতে চাইছে যে কোনো বিন্দুতে কণার বেগ সবসময় কিন্তু সময়ের উপরে নির্ভর করছে না। তরলের যে স্তরটি নলের সংস্পর্শে আছে, একটু ভালো করে বড় করে আঁকি, এই ধরো নল, তাই তরলের যে স্তরটি সংস্পর্শে আছে, কার সংস্পর্শে? এই নলের সংস্পর্শে। এখানে আমরা বেশ কয়েকটা স্তর কল্পনা করব। তো এই একটা, এটা হচ্ছে অক্ষ বরাবর, নলের অক্ষ বরাবর। এখানে ধরো আর একটা স্তর, কেউ কারোর সঙ্গে টাচ করে থাকবে না, এই আর একটা স্তর, এই ধরো আর একটা স্তর, ঠিক আছে। এবার বলছে এই নলের সঙ্গে আরো অসংখ্য স্তর আছে, এই নলের সঙ্গে যে স্তরটা গায়ে লেগে আছে বা এই নলের গায়ে যে স্তরটা লেগে আছে সেটা কিন্তু স্থির, সেটার বেগ শূন্য। তাহলে নলের সংস্পর্শে থাকে যে স্তর, সেই স্তরগুলো কিন্তু স্তরটা শূন্য থাকে। তাহলে এই নলের সংস্পর্শের স্তর স্থির হয়ে আছে, এই নলেরই এই প্রান্তের সংস্পর্শে যে স্তরটা আছে সেটাও স্থির হয়ে আছে। শান্ত প্রবাহের প্রতিটি তরল স্তম্ভ তার নিচের স্তরের উপর দিয়ে অবাধে চলে যায়, যেন কতগুলি পাতলা পাত একে অপরের উপরে পিছলে যাচ্ছে, এরকম ভাবে যেন পিছলে যাচ্ছে কয়েকটা পাত। সবাই নিজের নিজের বেগ নিয়ে যাচ্ছে, সবার বেগ কিন্তু এক না, সব স্তরের বেগ কিন্তু এক না। যেমন এইখানের বেগ সব শূন্য, তারপরের বেগ আর একটু বেশি, তারপরের স্তরের বেগ আরও বেশি, এইখানের বেগ সবচেয়ে বেশি, মানে অক্ষ বরাবর বেগ সবচেয়ে বেশি। এই রকমভাবে আস্তে আস্তে বেগটা বাড়তে থাকে। সেই রকম যদি এটা ধরো মাটির ওপর দিয়ে তরল বয়ে যাচ্ছে, যে আমি যদি সোজা এবড়ো খেবড়ো না এঁকে, এটা ধরো ভূমি, তার ওপর দিয়ে তরল যাচ্ছে, এরকম করে প্রবাহিত হচ্ছে বিভিন্ন স্তরে। তাহলে মেঝের ওপর দিয়ে বা কোনো ভূমির ওপর দিয়ে এরকমভাবে যাচ্ছে, তাহলে এই ভূমির সংলগ্ন স্তরটা কি? স্থির। তার উপরে স্তরটা বেগ বেশি, তার উপরেরটা আরও বেশি, তার উপরেরটা আরও বেশি, এরকমভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। নলের যেমন কি মাঝখানের এই নলের অক্ষ বরাবর স্তরের বেগ সবচেয়ে বেশি, তারপর আস্তে আস্তে ওপর দিকে যত আমরা উঠবো, নলের কাছাকাছি, নলের প্রান্তে গায়ের কাছাকাছি যাব, তত বেগ কমতে থাকবে, নলের সংস্পর্শে শূন্য হয়ে যাবে বেগ। এই নিচের দিকেও একই অবস্থা। এখানে ধরো এটা হচ্ছে মেঝের ওপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, তার সংস্পর্শে যে তলটা, তার বেগ সবচেয়ে কম, স্থির হয়ে আছে এর সংস্পর্শের স্তরটা, তারপর আস্তে আস্তে বেগ বাড়ছে। তাহলে এখানে বলছে যে
এগুলো যেন কয়েকটা পাতলা পাত, হ্যাঁ, একে অপরের উপরে পিছলে পিছলে যাচ্ছে। এই কতগুলো পাত, ধরো এই বইয়ের কতগুলো পাতা, এই পাতাগুলো ধরো এক একটা পাত, এই এক একটা পাত যেন এরকমভাবে পিছলে পিছলে যাচ্ছে। এই হয়ে গেল হচ্ছে কতগুলো বৈশিষ্ট্য, কিসের, ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহের কতগুলো বৈশিষ্ট্য। এবার আর এক রকম প্রবাহ আছে, এটা একরকম পড়লাম। আর এক রকম প্রবাহ কি দেখব, এটা যদি নল হয়, বিশেষ করে যদি সরু নল হয়, তার মধ্যে দিয়ে কম বেগে জল যায়, তাহলে কম বেগ বলবো না, একটা নির্দিষ্ট বেগ আছে, নির্দিষ্ট বেগে তরল প্রবাহিত হয়, তখন সেই তরলটা ধারারেখ প্রবাহে প্রবাহিত হয়। এইটা কি দেখছি আমি, একটা বড় নল বা মোটা নল। তাহলে এইখানের ক্ষেত্রে আমরা কি দেখব, এইখানে দেখব তরল কিন্তু যেমন খুশি, যেদিকে খুশি, যেদিকে ইচ্ছা এরকমভাবে প্রবাহিত হচ্ছে। বড় নলের প্রান্ত দিয়ে দেখবা হুড় করে জল ঢুকছে, হুড় করে জল বেড়াচ্ছে, তাহলে কি এর কোনো ঠিক নেই। আবার এখানে ঘূর্ণিও সৃষ্টি হতে পারে। তাহলে আমরা যে আগে বলছিলাম যে প্রত্যেকটা বিন্দুতে বেগ সমান হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার হচ্ছে না। তাহলে প্রবাহীর গতিবেগ যদি এমন হয় যে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে কণার বেগের মান ও দিক নির্দিষ্ট থাকছে না, তখন সেই প্রবাহকে আমরা কি বলবো, অশান্ত প্রবাহ বলছি। তাহলে এই ক্ষেত্রে প্রবাহটা কি, অশান্ত প্রবাহ। বা টার্বুলেন্ট মোশন। তাহলে ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন মোশন বা শান্ত প্রবাহ, আর অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন, এই দু রকম প্রবাহ আমরা দেখতে পাই। তাহলে এই ধারারেখ প্রবাহ থেকে এই অশান্ত প্রবাহে কিভাবে চলে আসলো, তাহলে এই বেগ বাড়তে বাড়তে, এটা তো কম বেগে যাচ্ছে, কম বেগকে আমরা তরলের প্রবাহের বেগ বাড়িয়ে দিলাম, বাড়াতে বাড়াতে দেখা যাবে একটা নির্দিষ্ট বেগের পরে এই রকম অশান্ত হয়ে যাবে প্রবাহটা। সেই যে নির্দিষ্ট বেগ, যে বেগের পরে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহ হয়ে যায়, সেই বেগটাকে আমরা বলবো কি, সেই বেগটাকে বলবো সংকট বেগ বা সন্ধি বেগ। সংকট বেগ এইখানটা লিখছি, সংকট বেগ বা সন্ধি বেগ। তাহলে এটা কাকে বলে সেটা আমরা বলবো, যে বেগের পরে বা যে কোনো তরলের যে নির্দিষ্ট বেগের পরে সেই তরলটার প্রবাহ শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহতে পরিণত হয়, সেই বেগকেই আমরা বলবো সংকট বেগ বা সন্ধি বেগ। তাহলে এই হলো দু রকমের প্রবাহ। আর এইখানে এলোমেলোভাবে প্রবাহ হতে গেলে যেমন তেমন করে তরলটা প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে ঘূর্ণিরও সৃষ্টি হতে পারে, বুঝছে? এই হচ্ছে দু রকম প্রবাহ। এরপরে আমরা আসবো সান্দ্রতা। সান্দ্রতা কি, সান্দ্রতা হচ্ছে এক রকমের বল। কিরকম বল, দেখো এই হচ্ছে দুটো নলের দুটো দিক, এই নলের দুটো প্রান্ত। বা ধরো এটা কঠিন তল, মানে মেঝে, কঠিন তল, আর এইখানে তরলের বিভিন্ন পাতলা স্তর।
এরকম। সব তলগুলোর কিন্তু বেগ এক না, সব পাতলা তলগুলোর আমি আগেই বললাম তোমাদের। তাহলে কঠিনের সংস্পর্শে যে আছে তার বেগ 0, তারপরে আস্তে এর বেগ বাড়লো, এর বেগ আরও বাড়লো, এর বেগ আরও বাড়লো, এরকম করে আস্তে আস্তে যত উপর দিকে যাচ্ছে তত কিন্তু বেগ বাড়ছে। তুমি দেখো, এটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে একটা এই বই আছে আর একটা এরকম বই আছে, এই বই দুটোর ওপর এরকম ভাবে নিয়ে যাওয়া হচ্ছে, বা আমরা যখন হাঁটি বা কিছু টেনে নিয়ে যাই তখন কি বল কাজ করে? আমরা হাঁটতে পারি কেন? তলে তলে ঘর্ষণ হয়, তাহলে এখানে একটা ঘর্ষণ বল কাজ করে। এইখানেও কিন্তু এই তলের সঙ্গে এই তলের ঘর্ষণ হচ্ছে, বোঝা যাচ্ছে? এই তলের সঙ্গে এই তলের ঘর্ষণ, এই তলের ঘর্ষণ, এই তলের ঘর্ষণ, এরকম ভাবে যেন একটা ঘর্ষণ হচ্ছে। আর এই কঠিন তলের সংস্পর্শের তলটা কেন স্থির? তার কারণ হচ্ছে কঠিন পদার্থের যে অণুগুলো আছে সেই অণুগুলো এই তরলের অণুগুলোকে আকর্ষণ করছে। কি বল দিয়ে? আসঞ্জন বল দিয়ে। আমি পৃষ্ঠটানে তোমাদের এই 2 বলের কথা বলেছিলাম। আসঞ্জন আর সংশক্তি। আসঞ্জন বল, তাহলে এই আসঞ্জন বলের জন্য এ কিন্তু এই কঠিনটা এই তরল এর সংলগ্ন তরলকে যেতে দিচ্ছে না, কিন্তু এর উপরের তলটা যাচ্ছে। এবার দেখো সান্দ্রতা জিনিসটা কি, সেটা হচ্ছে এই তলটার বেগটা যেহেতু কম, এই তলটাকে পিছনের দিকে টানছে। তুই আমার সঙ্গে আয়, যেমন তোমরা দুজন বন্ধু যাচ্ছ, কেউ একজন এগিয়ে গেলে তোমরা হাত ধরে কি করো? টেনে বলো যে না আয় আয় আমার একসঙ্গে যাই। সেই রকমই কি হচ্ছে, এই তলটা একে বলছে পিছন দিকে টানছে। কেন টানছে? কারণ এদের মধ্যে বেগ কিন্তু সমান নাই, অর্থাৎ একটা রিলেটিভ ভেলোসিটি বা তোমার আপেক্ষিক গতিবেগ কিন্তু এদের মধ্যে একটা আছে, মানে গতিবেগের একটা তফাৎ আছে বা পার্থক্য আছে। সেই রকম ভাবে এই তলটা কি করছে? এই তলটাকে টানছে এই তলটা, আবার এই তলটা এই তলটাকে টানছে, মানে সবাই সমতা আনার চেষ্টা করছে। তাহলে এই যে বলটা কাজ করছে, যে তলটা এগিয়ে যাচ্ছে, কেন এগিয়ে যাচ্ছে? তার এর বেগ বেশি, এর বেগ কম। এই নিচের তলটা কি করছে? এইটাকে পিছন দিকে টানছে একটা বল দিয়ে। তাহলে সেই বলটাকেই আমরা বলবো কি? সান্দ্রতা বল। বোঝা গেল? তাহলে সান্দ্রতা বল কাকে বলছে? তরলের যে ধর্মের জন্য তরল তার পাশাপাশি অবস্থিত দুটো স্তরে আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকেই তরলের সান্দ্রতা বলা হয়। বোঝা গেল? এবার তোমরা নিজেরাই করতে পারবে। একটা জল গ্লাসে নিয়ে তুমি একটু নড়িয়ে রেখে দিলে, তাহলে জলটা কি দেখবে? খানিকক্ষণ পরে থেমে গেল। এবার জলের জায়গায় তুমি ওখানে কি নিলে? একটু 1 গ্লাস মধু নিলে, মধুটাকে নড়িয়ে গ্লাসটাকে রেখে দিলে, তাহলে কি দেখবে? খেয়াল করে তোমরা খেয়াল করলে দেখবে মধু তাড়াতাড়ি থেমে যাচ্ছে, কিন্তু জলটা অত তাড়াতাড়ি স্থির হতে পারছে না।
আবার যদি মধুর বদলে আমরা আরও ঘন পদার্থ, যদি আলকাতরা নিই, আলকাতরাকে এরকম করে নড়িয়ে রেখে দিই, আরও তাড়াতাড়ি সে স্থির হয়ে যাবে। বা ধরো এটাও তোমরা ভাবতে পারো, জলটাকে মাটির মধ্যে ঢেলে দিলে জল তাড়াতাড়ি গড়িয়ে গেল। তোমরা মধুকে ঢেলে দিলে মধু কি অত তাড়াতাড়ি যাবে? যাবে না। আলকাতরা ঢালো মাটিতে, দেখবে আরও আস্তে আস্তে যাচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা তরল সবাই কিন্তু একই বেগে কিন্তু প্রবাহিত হচ্ছে না। তাহলে কি দেখা যাচ্ছে যে সব তরলের কিন্তু এই সান্দ্রতা বলটা এক কাজ করছে না, বা গতিশীলতাটা এক নয়। তাহলে যে সকল তরলের সান্দ্রতা বেশি হবে তাদের কিন্তু গতিশীলতা কম হবে। তাহলে আমরা এখানে কি দেখছি? আলকাতরার সান্দ্রতা সবচেয়ে বেশি, সেই জন্য সে কম গতিশীল। মধুর সান্দ্রতা আলকাতরার থেকে কম কিন্তু জলের থেকে বেশি, সেই জন্য সে মাঝারি গতিতে এগিয়ে চলছে। জলের সান্দ্রতা মধুর থেকেও কম, সেই জন্য কি হচ্ছে? জল আরও তাড়াতাড়ি গতিশীল হচ্ছে। তাহলে যার সান্দ্রতা বেশি হবে তাদের গতিশীলতা কম হবে। তাহলে বিভিন্ন তরলের সান্দ্রতা কিন্তু বিভিন্ন। আর ঘর্ষণ বলে, তাহলে এই দেখলাম ঘর্ষণ বল কি হচ্ছিল? দুটো কঠিন তলের মধ্যে কাজ করছিল। এটাও কিন্তু দুটো তলের, একটা তলের উপর আর একটা তল এগিয়ে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করছিল ঘর্ষণ বল। এইখানেও কিন্তু দুটো তরলের লেয়ার বা পাতলা স্তর এগিয়ে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করছে। তাহলে এই সান্দ্রতা বলকে আমরা অভ্যন্তরীণ ঘর্ষণ বলও বলতে পারি। কিন্তু ঘর্ষণ বল আর সান্দ্রতা কিন্তু পুরোপুরি এক জিনিস নয়, কিছু মিল আছে, কিছু অমিল আছে। ঘর্ষণ বলের ক্ষেত্রে কি দেখা যায় যে ঘনত্ব সান্দ্রতা একদম কিন্তু এক নয়। হ্যাঁ, সাধারণত যে তরলের ঘনত্ব বেশি সেই তরলের সান্দ্রতাঙ্ক বেশি হয়। সান্দ্রতাঙ্ক কি? সান্দ্রতা পর্যন্ত বলেছি আমরা, সান্দ্রতাঙ্ক কিন্তু বলিনি। সান্দ্রতাঙ্ক হচ্ছে কোন তরলের কি তরলের প্রকৃতির উপরে নির্ভর করছে। এফ যদি আমাদের সান্দ্র বল হয় বা সান্দ্রতা হয়, তাহলে এফ ইজ ইকাল টু, এফ ভ্যারিজ অ্যাজ লিখি, এফ ভ্যারিজ অ্যাজ এ ভি বাই আর। তাহলে এফ ইজ ইকাল টু কি হবে? ইটা। এটাকে বলে ইটা, এ ভি বাই আর। কোনটা কি বলে দিই? এটা সান্দ্র বল, ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক ইটাটা, এই ইটা, এটা হচ্ছে কি? যে নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে তার তলের ক্ষেত্রফল, নলের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বা এটা যদি সমান নল হয়, মানে সম ব্যাসের নল হয়, এইটা, এই ভিটা কি? এটার থেকে এটা কতটা বেগ বেশি, মানে আপেক্ষিক বেগ ভি। আরটা কি? এই যে নল, নলের এটা যদি অক্ষ হয়, এটা তাহলে নলের ব্যাসার্ধ, এই আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ বরাবর, আচ্ছা এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা অক্ষ, এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বরাবর নলটার এই তরলের বেগ কিভাবে বাড়ছে বা আপেক্ষিক বেগ কিভাবে বাড়ছে সেটাই হচ্ছে এটা। অনেক সময় এটাকে ডিভি ডিআর লেখা হয়, এটাকে লেখা হয় ডিভি ডিআর, এইটাকে লেখা হয়। ঠিক আছে, তোমাদের এত জানতে হবে না। তাহলে এই হচ্ছে ম্যাথামেটিক্যাল ব্যাপারটা, এত তোমাদের জানতে হবে না, একটু বোঝার জন্য একটু বললাম।
তাহলে আমরা এখানে দেখছি কি যে এই বলটা মানে সান্দ্রতা এরিয়া, এই এরিয়ার উপরে নির্ভর করছে। এই যে এরিয়া অফ ক্রস সেকশন বা এরিয়া অফ ক্রস সেকশন বা এই নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। কিন্তু ঘর্ষণ বল কিন্তু এই রকম ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না। হয়েছে? তাহলে এখানে একটা ঘর্ষণের সঙ্গে পার্থক্য আমরা পেয়ে গেলাম। তাহলে সান্দ্রতা বল কিন্তু তরলের তলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে, তরলের তল দুটির দূরত্বের উপর নির্ভর করে। তরলের তল, এই যে দুটো তল, এই যে আর বললাম না, এই যে এই দুটোর মধ্যে কতটা ডিস্টেন্স, সেটাকে ডি আর বলবো। এই দুটো তলের মধ্যে, এইখানে দেখি, এই দুটো তলের মধ্যে ডিস্টেন্স ধরলাম ডি আর, আর এদের মধ্যে বেগের পার্থক্য ডিভি। তাহলে এইখানে আমরা তখন লিখব কি, এফ ইজ ইকাল টু ইটা এ ডিভি ডি আর। বোঝা গেল? তাহলে আমরা দেখছি সান্দ্রতা বল তরলের তলের ক্ষেত্রফলের ওপর এবং তরলের তল দুটির দূরত্বের উপরে নির্ভর করে। কিন্তু ঘর্ষণ বল কিন্তু এই দুটি বিষয়ের কোনোটার উপরেই নির্ভর করে না। তাহলে সান্দ্রতা আর ঘর্ষণ বল এক নয়, আলাদা জিনিস। এবার আমরা দেখব সান্দ্রতার একক কি, সান্দ্রতাঙ্ক। তাহলে কোনটা সান্দ্রতাঙ্ক? এইটা হচ্ছে, ইটাটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। তাহলে আমরা যদি এইটাকে এক করি, এটাকে এক করি, এইটাকে এক না, এইটাকে এক করি, এটাকে এক, এটাকে এক করি, তাহলে আমাদের ইটা সমান এফ হয়ে যাবে। তাহলে সান্দ্রতাঙ্ক কাকে বলে? কোনো তরলের মধ্যে একক দূরত্বে অবস্থিত। তাহলে ডিআর বা আর সমান 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, 1 ইউনিট। হ্যাঁ, একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য ডিভিও 1 বা ভি 1, যেটা আমি ধরবো। তাহলে ডিভি 1, ডিআর 1 যদি একক হয় এগুলো, তাহলে দুটো একক দূরত্বে অবস্থিত কোনো তরলের দুটো তলের মধ্যে দূরত্ব যদি একক দূরত্ব হয় এবং তরল ওই তল দুটির আপেক্ষিক গতিবেগ যদি একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখা যায়, তার জন্য একক ক্ষেত্রফলে এটাও হচ্ছে 1। একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন হয় তাকেই তরলের সান্দ্রতাঙ্ক বলে। এই তলটা কি করে? তলটা তো পিছন দিক দিয়ে স্পর্শকীয়ভাবে টানে, এই ওপরের তলকে এই তলটা টানে। এইটা আমরা দেখছিলাম কি, এই তলটা এই দিকে টানছে, এটা এইদিকে এগিয়ে যেতে চাইছে, এই তলটা এর বেগ কম বলে এটা এই দিকে টানছে। এটাও 1 একক। এই ডিভি, এদের বেগের ডিফারেন্স বা পার্থক্যও 1 একক। ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, সেটাও 1 একক যদি হয়, তাহলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন হচ্ছে তাকেই বলবো তরলের সান্দ্রতাঙ্ক। তরলের সান্দ্রতাঙ্ক, বা এটাকে সিম্বলিক্যালি লেখে ইটা। ইটা, নাম ইটা হলো। তাহলে এর একক কি? এর সিজিএস একক কি? এসআই একক কি? এইখান থেকে যদি আমরা বার করি, এইখান থেকে ডিভি না বার করে, তোমরা যেহেতু নিচু ক্লাসে পড়ো সেই জন্য আমরা এখান থেকে একক বার করার চেষ্টা করি। দেখি ইটা সমান তাহলে কি, এফ সমান ইটা এ ভি বাই আর, এরকম লিখি। ডিভিরও যা একক, ভিরও একই একক, ডিআর এরও যা একক, আর এরও একই একক। তাহলে ইটা সমান আমরা কি লিখব? এফ আর বাই এ ভি। ইটা সমান, তাহলে এফ এর একক কি?
এফের একক ডাইন, আর সেমি, এ মানে ক্ষেত্রফল সেমি স্কোয়ার, ভি হচ্ছে সেমি, পার সেকেন্ড মানে ওপরে সেকেন্ড। তাহলে কি হয়ে গেল, এই সেমি আর এই সেমি কেটে গেল, তাহলে ওপরে কি থাকলো, ডাইন সেকেন্ড আর নিচে দুটো সেমি, পার সেমি স্কোয়ার। এখানে আমরা লিখি, ওখানে জায়গা নেই আর। তাহলে একক হলো কি, সিজিএস একক। কার? সিজিএস একক আমরা কার বলবো, সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক সিজিএস একক হলো ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। আর এসআই তাহলে একক কি হবে, নিউটন সেকেন্ড, এটা নিউটন, হ্যাঁ নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এইটারই আর একটা নাম হচ্ছে পয়েজ, আমরা এটাকে পয়েজও বলতে পারি। আর এইটার নাম কি, ডেকাপয়েজ। তাহলে সান্দ্রতাঙ্কের সিজিএস একক কি, পয়েজ, এসআই একক কি, ডেকাপয়েজ। আর এরকম করে বললে এরকম আমরা বার করতে পারবো। আজকে থাক, এই পর্যন্তই থাক, পরের দিন বাকি অংশটা আমরা দেখব।